বলবেন বা ক্লাসিক্যাল সোশ্যাল পড়াই, মাস্টার্সে আপনাদের একটা কোর্সে পড়িয়েছি, আর একটা কোর্সে পড়াচ্ছি। বলছি যে সোশ্যোলজি যখন আপনি পড়ছেন, আসলে হিস্ট্রিকে বাদ দিয়ে না, বিশেষ করে সোশ্যোলজির উৎপত্তি বিকাশ এই সমস্ত আঙ্গিক গুলা অবশ্যই অবশ্যই আহ মানে হিস্ট্রিকে বাদ দিয়ে মানে আলোচনা করাটা খুব কঠিন। আহ, তারপর দেখা যাক, আপনারা হয়তো অনেক ভালো জানেন, আপনাদের কাছ থেকেও আমি শেখার চেষ্টা করব। আহ এভাবে আমরা আসলে কোর্সটা করার চেষ্টা করবো। আমি কয়েকটা খুব জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করে তারপরে আমরা দেখি আমরা আমরা কিন্তু আমাদের সোশ্যাল হিস্ট্রি সেই দিকে যাওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, ক্লাসে যখন আমরা করছি তখন তো আমাদের অলরেডি একজন সিআর তো ঠিকই হয়েছে মনে হয় আপনাদের মধ্য থেকে, আব্দুল হাই সাহেব, উনি মনে হয় সিআর হিসেবে কাজ করছেন, তাই না? জি স্যার। আচ্ছা, সিআর এর সঙ্গে হয়তো আমাদের কমিউনিকেশন গুলো হয়। আমিও এক্স্যাক্টলি সেই জিনিসটাই আগে ক্লাসে অন্যান্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কোর্স গুলো করছিলাম সেগুলোতে আমরা সেটাই করি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের একটা কানেকশন আছে, এবং এটার মধ্যে আমরা আমাদের একাডেমিক পারপাসের বিষয়গুলো আমরা এখানে শেয়ার করব। এক, দুই হচ্ছে আমি জানি না আমাদের আমি আজকে দেখি 10 জন। আপনারা কি একটু বলতে পারবেন যে পুরো এইটায়, এই প্রোগ্রামটায় বা এই ক্লাসটায় কতজন এনরোল্ড আছেন? স্যার টোটাল 60 জন, তবে রেগুলার 20 থেকে 25 জন হয় আর কি স্যার, মোটামুটি। আচ্ছা, ভেরি গুড। 20-25 জন আপনার ওই ঢাকা কলেজের ওইখানেও 20-25, আপনাদের স্টাডি সেন্টারেও এরকম 20-25 জন হয়তো আসবেন, না সকালে স্যার, আসবেন। শুক্রবার একটু ফিজিক্যাল ক্লাসটাতে একটু কম, আরো কম হয়, অনলাইনে একটু আরো বেশি কম? হয়। হ্যাঁ, আমিও তাই দেখেছি, শুক্রবারে গিয়ে দেখি অন্য কোর্সে গিয়ে দেখি 3 জন 2 জন। হ্যাঁ, মাঝে মাঝে একটু মনটা খারাপ হয়ে যায়। ইনেসেন্ট ধরেন, দূর থেকে গেলাম, স্টুডেন্ট যদি বেশি থাকে একটু শিক্ষক হিসেবে এই জিনিসটা খুব মনটা ভালো হয়, কথা বলা যায়, আনন্দে কিছুটা সময় কাটে। কিন্তু স্টুডেন্ট একেবারেই না থাকলে এটা একটা মুশকিল। তারপরেও যদি ইনকেস আমরা নাই পারি, আমরা কিন্তু অনলাইন ক্লাসগুলো, যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা কিন্তু সারা বিশ্বে খুব নতুন না, আমাদের দেশে হয়তো নতুন, আমাদের দেশে হয়তো 20-25 বছরের একটা ইতিহাস, কিন্তু sorry, কিন্তু নর্মালি যেটা দেখি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা অনেক পুরনো, তাই না? এবং আহ, আজকের এই অনলাইনে যুগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট গুলো বা অনলাইন ক্লাসগুলো অনেকটা সহজ হয়ে গেছে, তাই না? তো আগে চিন্তা করেন তারা আসলে কিভাবে পড়তেন। আপনারা হয়তো নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন, তিনি তার এক ডিগ্রি করেছেন আহ, জেলখানায় বসে, হুম, ওপেন ইউনিভার্সিটির থ্রুতে। সুতরাং যথেষ্ট এনকারেজমেন্ট করার সুযোগ আছে, আহ, যদি খুব স্পেসিফিক্যালি আপনারা সেটা থেকে কিছু নেওয়ার চেষ্টা করা যায়। পরীক্ষা তো পাশ করার বিষয়টা সেটা আলাদা, একটু জ্ঞানের, একটু জানার বিষয়টা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা একটু বোঝার, আহ, মাথায় একটু রাখার চেষ্টা করাটা খুব জরুরি। আচ্ছা, দুই হচ্ছে, আমি কিন্তু আপনাদের এই ম্যাডাম কে একদিন জিজ্ঞেস করেছিলাম যে আসলে সোশ্যাল হিস্ট্রির কোন কোয়েশ্চেন গুলা পাওয়া যেতে পারে কিনা। তো উনি বলছিলেন দিবেন, কিন্তু তারপরে হয়তো উনি ভুলে গেছেন। আমি এখনো কোশ্চেন গুলো পাইনি। আপনারা যদি কোশ্চেনটা কালেক্ট করতে পারেন, আমি একটু সিলেবাসটা তৈরি করেছি, আমি এক্ষুনি শেয়ার করব। আমি দেখলাম, আমি কয়েকটি ইউনিভার্সিটির সঙ্গে মিলিয়ে বা আমরা যা পড়েছে ওয়ার্ল্ড এবং আপনাদের গাইডলাইন, এসব কিছু মিলিয়ে আমরা একটা সিলেবাস তৈরি করার চেষ্টা করেছি। এবং আপনারা যেটা বলছিলাম, যদি কোশ্চেন গুলো একটু পাওয়া যায়, দেখা গেল কোশ্চেনের আলোকে হয়তো কিছুটা পড়াশোনা করার বিষয় থাকলে হয়তো আপনাদের জন্য সুবিধা। কারণ হয়তো বিভিন্ন জায়গা থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন, আশা করি বেশিরভাগই হয়তো কোনো প্রফেশনে বা বিজনেসের সঙ্গে জড়িত আছেন। কোনো কারণে পড়াশোনাটা হয়তো আপনার প্রয়োজন, প্রফেশনাল ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ডিগ্রিটা, অথবা 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 আপনি আপনার নিজের আনন্দ থেকে পড়ছেন, যেটাই করি না কেন। আহ, আহ, আপনাদেরকে আমি
স্বাগত জানাই এই ধরনের একটা চয়েস করার জন্য। সোশিওলজি পড়ে আসলে কি হবে? সোশিওলজি আসলে এমন একটা সাবজেক্ট, হয়তো এটা ভাবার কোনো কারণ নাই সোশিওলজি পড়ে কি হবে। সোশিওলজি দেখেন, সোশিওলজিকে আপনি বিভিন্ন জায়গায় আপনি এটার সাথে লিঙ্ক করতে পারবেন। সবচেয়ে বড় কথা, সোশিওলজি আপনাকে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজকে বোঝার একটা শক্তি দিবে। এবং আজকাল হয়তো বা এই বিজ্ঞানের যুগে, মানে অতি বিজ্ঞানের যুগে, হয়তো সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিস এই সাবজেক্টগুলোর গুরুত্ব হয়তো মনে হতে পারে অ্যাপারেন্টলি অনেক কমেছে, কিন্তু আদতে কিন্তু তা না। মানুষ যতই বেশি বৈজ্ঞানিক হবে, সে কিন্তু রিট্রিভ করবে। আসলে এই যে দেখেন, আজকে আমরা বাচ্চাদের কথা ভাবেন, এই যে বাচ্চারা মোবাইল ফোন নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, দেখেন সবাই কিন্তু ভাবার চেষ্টা করছে, বা এই যে ইয়াঙ্গার জেনারেশন সবাই মোবাইল ফোন নিয়ে এই নিয়ে সেই নিয়ে টেকনোলজি নিয়ে পড়ে আছে, সবাই কিন্তু বলছে যে সামাজিক মূল্যবোধ গুলো কোথায় হারিয়ে যাচ্ছে, তাই না? একটা জায়গায় তিন চারজন বন্ধু আছে, বন্ধু মানেটা কি? একটা ইন্টারাকশন, সোশ্যাল স্পেস। দেখা গেল তিন চারজন পাঁচজন একসঙ্গে বসে আছে, কিন্তু তাদের সঙ্গে কোনো কথাবার্তা নাই। তারা সবাই ফোনের মধ্যে ব্যস্ততা বা ফোন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অর্থাৎ দেখেন, আস্তে আস্তে সমাজ কি হবে। আবার আবার দেখেন যে চিন্তা ভাবনা গুলাও আমাদের আস্তে আস্তে কমে যাবে। আগে যেমন আমরা অনেক সামাজিক সম্পর্ক গুলা একটু ভাবতাম, চিন্তা করতাম, এই যে দেখেন এখন অনলাইনে সব তথ্য পাওয়া যায়, ইন্টারনেটে সব পাওয়া যায়, আমাদের চিন্তার শক্তিও কমে যাচ্ছে, কমে যাবে। এবং একটু কিছু, এবং এই বাস্তবতাকে মানতেও হবে এবং এইভাবে আমাদের ম্যানেজ করতে হবে। হাউএভার, আমরা যেটা বলার চেষ্টা করছি, সমাজবিজ্ঞান সবসময় রেলিভেন্ট। শুধুমাত্র জবের ক্ষেত্রে কতটুকু রেলিভেন্ট এই চিন্তা না করে আপনি দেখেন আপনার জীবনের সঙ্গে সমাজবিজ্ঞান কতটুকু রেলিভেন্ট। সমাজবিজ্ঞান আমাদেরকে এই সামাজিক সম্পর্ক, এই চিন্তা চেতনাগুলোকে বারবার আমাদেরকে বুঝতে সহায়তা করে। সুতরাং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সমাজবিজ্ঞান, আমি যখন সোশিওলজিতে ভর্তি হয়েছি আমারও মনে হতো যে আসলে সোশিওলজি পড়ে কি হবে। পরে দেখলাম যে না, সোশিওলজি তো আসলে শুধুমাত্র আমার জীবিকার সন্ধান করেছে তা না। অবশ্যই আমি যে চাকরি, আমি আমি যখন ওই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, ওটা কিন্তু সোশিওলজি কল্যাণই পেয়েছিলাম, তাই না? ওখানে সাবজেক্ট ওয়াইজ চাকরিটাই ছিল। তারপরে বিশ্ববিদ্যালয়ে তো ডেফিনেটলি সোশিওলজি, একটা সোশিওলজি ডিগ্রি ছাড়া ইউনিভার্সিটিতে তো অবশ্যই নয়। সুতরাং আমার ক্ষেত্রে ধরেন আর কি এরকম। আমি আশা করি যে আপনাদের ক্ষেত্রেও হয়তো খুব ডিরেক্টলি না হলেও কোনো না কোনো ভাবে সোশিওলজি আপনাদেরকে সহায়তা করবে, এটা নিশ্চিত। আর সর্বপ্রথম যেটা বলছিলাম, যে সোশিওলজি আপনাদেরকে একটা মানবিক গুণে গুণান্বিত, এটাই সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি জরুরি। এক, দুই হচ্ছে আমি একটু পরে সিলেবাসটা নিয়ে একটু কথা বলবো। তারপরে আরো কয়েকটা বিষয় একটু আলোচনার মধ্যে আর আনবো। একটা হচ্ছে যে আপনার যদি কোনো ওই আলোচনা, একটু আগে যেমন বলছি আমরাও নতুন, কোনো আলোচনা যদি আমরা বুঝতে না পারি, আমরা একটু শেয়ার করার চেষ্টা করব। আহ, বিশেষ করে আলোচনাগুলো অনেক ক্ষেত্রে মনে হতে পারে উম, যদি কঠিন, যদি মনে হয় কঠিন, যদি মনে হয় সহজ না। হ্যাঁ, আসলে এই হিস্ট্রি বা এই ধরনের সমাজ সাংস্কৃতিক আলোচনা কখনোই বোরিং হওয়ার কথা না। হ্যাঁ, কিন্তু তারপরে যদি মনে হয় আমাকে জানাবেন, আমি আবার একটু চেষ্টা করব। দুই হচ্ছে আমরা খুব কনসেন্ট্রেট করার চেষ্টা করবো, যেহেতু 100 লেভেলের কোর্স, সুতরাং আমরা যত সিম্পলিফাই হওয়া যায় ততটুকু, বা আমরা একটা দুইটা বই ফলো করার চেষ্টা করব। বাজারে কিছু সোশ্যাল হিস্ট্রির বই আছে, আমি একটা বই আপাতত দেখেছি। এটা খুব, মানে খুব রেলিভেন্ট মনে হয়েছে, বেশ ভালোই। আমি সেই বইটা থেকে পাতা কিছু যখন পড়াবো, যেটা সেটা থেকে আমি স্ক্যান করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আপনারা চাইলেও সেটা কিনেও নিতে পারছেন, বা আমি অনলাইনে দিয়েও দিব। যেমন অলরেডি কিন্তু আমি একটা অংশ দিয়েছি, আপনারা হয়তো পেয়েছেন কিনা হোয়াটসঅ্যাপ গ্রুপে, পেয়েছেন তো মনে হয়, তাই না? জি স্যার, পেয়েছি। জি স্যার, আচ্ছা, পেয়েছি। ভেরি গুড। আর আহ, আর একটা জিনিস, আমরা যখন ক্লাসে থাকবো, কাইন্ডলি একটু এনশিওর করবেন যে আপনার মাইকটা যাতে একটু অফ থাকে। আহ, আর না হলে হঠাৎ করে একটু সমস্যা তৈরি হয় এদিক থেকে। কথা বলতে হলে আমাকে মানে কথার মধ্যেই বলবেন, মাইকটা অফ করে, কিন্তু যখন শোনার কথা তখন আমরা সেইভাবেই শুনবো।
আর যতটুকু সম্ভব আমরা একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করব, আপনারা একটু ক্লাসে পার্টিসিপেট করার চেষ্টা করবেন, এমন যাতে না হয় যে ক্লাসে ঢুকে আপনি চলে গেলেন। হ্যাঁ, তো এরকম হবে না আশা করি। আপনারা খুব ম্যাচিউরড। আমরা উভয়ের প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রাখার চেষ্টা করব। আহ এটাই হচ্ছে যে আমার তরফ থেকে একটু চাওয়ার বিষয় আর কি, আর কিছু না। আর আপনাদের তরফ থেকে যদি কিছু আলোচনা থাকে আমরা একটু সেটা করে আমরা সিলেবাসটার দিকে একটু যাই প্লিজ। যদি আপনারা কিছু বলতে চান কেউ, কাইন্ডলি। নাই মনে হয় স্যার কারো বলার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। আমরা আমি আমাদের এখানে তো একটু মুশকিল, আমাদের এখানে একটু আলাদা বিষয়, আমরা একটু ইংরেজি, আমাদের এখানে পড়াশোনাটা ইংরেজিতে হয়। তো ওই যে বাংলা বিষয়গুলো আমরা দীর্ঘ সময় আহ আমরা বলছি না আমরা বাংলা পারি না, সেটা বলবো না, অবশ্যই আমরা সব ইংরেজি থেকে বাংলা বেশি পারি। কিন্তু হচ্ছে হচ্ছে কি বাংলার মানে আমাদের চর্চাটা আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটিতে একটু নাই। যার ফলে আসলে আমরা পড়াইতে গিয়ে দীর্ঘ সময় মনে হচ্ছে যে আহ বাংলার চর্চার জন্য আমরা একটু স্ট্রাগল করছি হয়তোবা, যেটা হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে এসে বা আমি যখন এখানে পড়াতে শুরু করলাম 6 মাস বা গত বছর থেকে, তখনই আমার কাছে এরকম মনে হলো যে আসলে আমার মনে হয় কিছুটা বাংলার চর্চা কমে গেছে বা তো। হাওয়েভার আমরা এই এই যে বইয়ের স্ক্যান গুলা তো দিব, এখান থেকে আমরা একটু শেয়ার করব। ও সরি, যে জিনিসটা আসলে ভুলে গেছি বলতে বা জানতে, সেটা হচ্ছে যে আমাদের তো মনে হয় ক্লাস হবে ইন টোটাল 24টা, তাই না? আমি যতদূর জানি। কয়টা হাই সাহেব কি জি বলতে স্যার, পারেন যে আমার 24টা। জি স্যার, 24টা ক্লাস হবে আমাদের টোটাল। 24টা ক্লাস? অনলাইন হচ্ছে 12টা আর অফলাইন 12টা। জি, ঠিক আছে। আমার যদি মাঝে মাঝে অবশ্য একটু ঢাকার বাইরে যাইতে হয়, আমার তো কিছু পারিবারিক রেসপন্সিবিলিটি আছে, তো আমি আগে জানাবো, তারপর আমরা সেটা অ্যাডজাস্ট করে অন্য কোর্স গুলোতে আমরা সেভাবেই করছি, সেই আর কি। ঠিক আছে, তাহলে প্রথমে আমি একটু সিলেবাসটার দিকে যাই। সিলেবাসটা একটু দেখি, দেখার চেষ্টা করি, এবং তারপরে আমরা সরি, আপনার কি সিলেবাসটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা দেখেন, আপনাদের কোর্সের হয়তো নামটাই হচ্ছে এরকম, আহ যে সোশ্যাল হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন। আপনাদের আরেকটা কোর্স আছে মনে হয়, সোশ্যাল হিস্ট্রি ইন বাংলাদেশ। আহ আমি আগে এটা ইংরেজিতে করেছিলাম, পরে অবশ্য আমি ট্রান্সলেট করেছি এই ইন্টারনেট থেকে। আহ, তো আসলে দেখেন, আহ এটার এই কোর্সটার মাধ্যম দিয়ে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা ঐতিহাসিক সমাজবিজ্ঞান বোঝার চেষ্টা করব। ঐতিহাসিক সমাজবিজ্ঞান, খেয়াল করেন, আমরা ইতিহাস বোঝার চেষ্টা করব। সেটা ঠিক আছে, হয়তো নামে মনে হতে পারে যে আমি হয়তো ইতিহাস পড়ছি, কিন্তু এরকম আহ এরকম ঠিক ওইভাবে স্পেসিফিক না ভেবে আমরা হয়তো ভাবার চেষ্টা করব যে ইতিহাসকে সমাজবিজ্ঞানের দৃষ্টিতে আমরা কিভাবে দেখছি, ইতিহাসকে সমাজবিজ্ঞানের দৃষ্টিতে আমরা কিভাবে দেখছি। যখন আপনি বলছেন যে আমি ইতিহাসকে সমাজবিজ্ঞানের দৃষ্টিতে দেখছি, তার মানে দেখেন, আপনার প্রথমেই আপনার মাথায় এটা চলে আসবে বা আসা উচিত, সেটা হচ্ছে তাহলে সমাজবিজ্ঞান কি আলোচনা করে। সমাজবিজ্ঞান সমাজ, সামাজিক সম্পর্ক, সামাজিক প্রক্রিয়া বা আহ সমাজের মানুষের এই নানান রকম সম্পর্কর বিষয়গুলো তো সে আলোচনা করে। এই যদি হয় সমাজ বিজ্ঞানের অবস্থা, তাহলে
সমাজবিজ্ঞান ধরেন আর কি, ফর এক্সাম্পল ধরেন আপনি বর্তমান সমাজের কথা ভাবেন, বর্তমান সমাজে আপনি কি কি করছেন, তাই না? ধরেন বর্তমান সমাজে আমরা বিভিন্ন ধরনের সামাজিক সম্পর্ক, আমাদের পরিবার ব্যবস্থা, ধর্ম, আমাদের মানে নানান কিছু, মানে আমাদের গ্রুপ, এটা সেটা নানান কিছু আমরা সেটা করছি। আহ যখন আপনি এটা করছেন, আচ্ছা ঠিক একই জিনিসটা আপনি ভাবেন 500 বছর আগে মানুষ কি করতো। তাহলে 500 বছর আগে নিশ্চয়ই একটা সমাজ ছিল, ঠিক আছে? সেই সমাজে মানুষের এই যে এই সম্পর্কগুলো, এই যে বলছেন আপনার নির্দিষ্ট কিছু কার্যক্রম আছে, কিছু উৎপাদন ব্যবস্থা আছে, কিছু উৎপাদন প্রক্রিয়া আছে, তাই না? উৎপাদন উপকরণ আছে, যেমন আপনি এই যে চাকরি করছেন এখন, তাইলে 1000 বছর আগে মানুষ কি করতো? সে কি চাকরি করতো? আচ্ছা, তার 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 কি তখন তার বস কে ছিল? তার বসের সাথে তার সম্পর্কটা কি ছিল? আচ্ছা, এই কোয়েশ্চেন গুলা মনে হতে পারে আছে কি ছিল কি? এই যে দেখেন, এই এই যে সম্পর্ক কি ছিল, ঠিক আছে? সে কি তখন বৈবাহিক সূত্রে কোনো একটা সম্পর্কের মধ্যে ছিল? সে কি তখন কি তার আর একটা সংস্কৃতি ছিল? দেখেন, আপনি কিন্তু সমাজবিজ্ঞানকেই দেখছেন, বা সমাজবিজ্ঞানকে নিয়েই আপনি কথাগুলো বলছেন, বা সমাজবিজ্ঞানের মধ্যেই আছেন, কিন্তু থাকলেও আপনি আসলে একটা একটু রিট্রিভেবল ওয়েতে আছেন, আপনি একটু পিছনে ফিরে দেখছেন আর কি। যেমন আপনি সমাজবিজ্ঞানকে এখন যখন আপনি বলছেন আমি আমি বর্তমান সমাজবিজ্ঞানী, তার মানে আমি বর্তমানকে দেখছেন, এবং বর্তমানকে অনুধাবন করার চেষ্টা করছেন, আপনি চোখের সামনে যা আছে তা দেখছেন। আর যখন আপনি ঐতিহাসিক সমাজবিজ্ঞানী, তখন আপনি আপনার 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 ঘাটটাকে বা আপনার চোখগুলোকে একটু পিছনে ফিরিয়ে দিতে হচ্ছে কোনোভাবে, আপনি আপনার পিছনে ফিরে যাচ্ছেন। সে একই জিনিস হয়তো দেখছেন, যা বর্তমান সমাজবিজ্ঞানীরা দেখছেন, আপনি হয়তো পিছনে ফিরে দেখছেন যে তখন আসলে কি হয়েছিল। আমি কি এই কথাটা কি একটু বোঝাতে পেরেছি? জি স্যার, না, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, তার মানে কিন্তু আপনি ঠিক সমাজবিজ্ঞানী। আপনি সমাজবিজ্ঞানের একটা লেন্স হচ্ছে আপনি বর্তমান সমাজটা দেখছেন, এর গতি প্রকৃতি, কার্যক্রম, কমপ্লেক্সিটি, এর মধ্যে নানান ঝুট ঝামেলা অনেক কিছুই আপনি দেখছেন, প্রবলেম এটা সেটা। ঠিক একই জিনিসটা যদি আপনি আপনাকে পিছনে ফিরিয়ে দেয়, তাহলে আপনি পিছনে ফিরে কিভাবে দেখবেন, সেই জিনিসটা হচ্ছে সম্ভবত ঐতিহাসিক সমাজবিজ্ঞান বা সামাজিক ইতিহাসের একটা বিষয়। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে আমরা তো পুরনো সমাজ ব্যবস্থাকে যখন আমরা রেফার করব বা দেখব, আহ, তখন দেখেন এত বিস্তৃত কিছু আমরা ফেলে এসেছি। মানে এখন তো আপনার চোখের সামনে অনেক কিছু দেখছেন, বাংলাদেশ সমাজ অনেক কিছু চটচট করে অনেক কিছু বলে ফেলছেন, কিন্তু আপনাকে যখন বলছি যাই আপনি পিছনে ফিরে তাকান, দেখবেন আপনি কত পিছনে ফিরে যাবেন, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে কত বিস্তৃত ভাবে আপনি দেখবেন। এখন আপনার পক্ষে এত বিস্তৃত ভাবে দেখা হয়তো সম্ভব না যে 1000 বছর কি আমি দেখতে পারবো। আমি তো এখন দেখতেছি বর্তমান সমাজ, আমি কিভাবে 1000 বছর বিশাল বিশাল দিন তারিখ সব আমি দেখবো না, আমি সেটা তো পারবো না। তাহলে আসলে কি করছি? সুতরাং এই লোকগুলাই, এই সমাজবিজ্ঞানীরা আসলে যেটা করছেন, এজন্য কোর্সের সঙ্গে হয়তোবা আমার ধারণা যারা এই কোর্সগুলো ডিজাইন করেছেন, বা আমরা বা আমাদেরকে বলছেন এটা তোমরা পড়াও বা এটা তোমরা অনুধাবন করার চেষ্টা করো, তাদের আসলে এই যে সমাজটাকে সে পিছনে ফিরিয়ে দিচ্ছে আমাদেরকে, সাথে সাথে আসলে যেটা করাচ্ছে, আমরা যেহেতু অনেক ইভেন্ট জানতে পারবো না, আমরা কিন্তু কিছু জিনিসের দিকে ফোকাস করব, সেটাকে তারা বলছেন সভ্যতা। মানে সমাজ বিকশিত হয়েছে দেখেন, এত বিস্তৃত সমাজ, এত বিস্তৃত ঘটনা, সব ঘটনা তো আমরা জানবো না। সুতরাং আমাদেরকে একটু স্পেসিফাই করে দিয়েছে, বলেছে যে তোমরা একটা কাজ করো, তাহলে তোমরা আহ সমাজ, আহ, তোমরা আসলে বিশ্বের বিভিন্ন, মানে সভ্যতা বলতে যা বোঝায়, মানে সমাজের একটা উন্নত পর্যায়ে সভ্যতা তো বিকাশ হয়, তোমরা একটা কাজ করো, তোমরা ওই পিছনে ফিরে ফিরে ওই দিকগুলা একটু দেখো। অর্থাৎ আমরা ওই সমাজগুলোকে দেখব, মানে যে সমাজগুলো আসলে তথাকথিত আমরা বলি সভ্য সমাজ, সভ্য সমাজ হয়েছিল, তাহলে ওই সমাজে ওই সমাজগুলোর সামাজিক সম্পর্কগুলো কি ছিল, সামাজিক প্রক্রিয়াগুলো কি ছিল, সেটা আমরা বোঝার চেষ্টা করবো। এই জন্যই হয়তোবা
এই সামাজিক ইতিহাস এবং বিশ্ব সভ্যতা বা সভ্যতার সাথে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করা হয়েছে। যে আবারও বলছি যে আমরা সব দেখতে পারবো না, আমরা হয়তো সভ্যতাকে একটা সমাজ ধরে, একটা স্পেসিফিক সভ্যতাকে একটা সমাজ ধরে সেই সমাজের কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব। সুতরাং এটার মধ্যে একটা ঐতিহাসিক প্রক্রিয়া আমরা বোঝার চেষ্টা করব এবং বর্তমানের সাথে হয়তো বা আমরা একটা তুলনায় যাওয়ার সম্ভাবনা বা সুযোগ আমাদের মধ্যে থেকে যাবে। সুতরাং সো আমরা এই সামাজিক ইতিহাস বা বিশ্ব সভ্যতার এই কোর্সগুলো পড়ে আমরা ইতিহাসের কিছু যুগ ধারণাগুলোর দিকে আমরা ফিরে যেতে পারবো। আমরা পিছনে যখন বলছি, আমরা অনেক পিছনে যাব, এটা সত্য। আমরা প্রাচীন যাব, আমরা আধুনিক বা ক্লাসিক্যাল যেটাকে বলি আর কি, মধ্যযুগীয় এবং আধুনিক সভ্যতার নানান আম, আহ, ধারণাগুলো বোঝার চেষ্টা করব। হ্যাঁ, সাংস্কৃতিক চর্চাগুলো, সভ্যতার সাথে এর কানেকশন গুলা একটু বোঝার চেষ্টা করব। এই হচ্ছে যে মোটামুটি আসলে আমরা আমরা এই কোর্সটাকে দেখার চেষ্টা করছি কয়েকটা পাঠের মাধ্যমে। চারটা, মোটা দাগে চারটা বড় পাঠ। এটা হচ্ছে যে প্রথম দিকে আমরা ইতিহাস, আমরা সামাজিক ইতিহাসের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। বা সামাজিক ইতিহাসের ক্ষেত্রটা কি, এটা কি, এটার কাজ কি, এর উৎস কি, ইতিহাসের সাথে সমাজবিজ্ঞান বা ইতিহাসের, সামাজিক ইতিহাসের সাথে সমাজবিজ্ঞান এবং ইতিহাসের সম্পর্কগুলো কি, সামাজিক ইতিহাসের গুরুত্বগুলো কি, এই যে জাস্ট কিছু বেসিক জিনিস যেটাকে আমরা বলছি ভূমিকা। তো এই প্রত্যেকটা সাবজেক্টের একটা ভূমিকা প্রয়োজন আছে, আমরা সেই ভূমিকাটার দিকে একটু ফোকাস করার চেষ্টা করব। আচ্ছা, দ্বিতীয় অংশে আমরা আসলে সমাজের বিবর্তনগুলো, এই যে দেখেন, এখন এই যে একটু আগে বলছিলাম যে আমরা সমাজ বিকশিত হয়, আমরা পুরনো অনেক জায়গার পিছনে ফিরে যাব। এই ক্ষেত্রে আমরা একটু থিওরিটিক্যালি দেখার চেষ্টা করব যে সমাজ কিভাবে সভ্য হয়, সোজা কথা। এই জন্য আমরা দেখার চেষ্টা করব সমাজের বিবর্তনগুলো, বিভিন্ন ধরনের সমাজের বিবর্তনগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা মর্গান থেকে দেখব, আমরা মার্ক দেখব, আমরা লিন্সকি, এরা খুব বিখ্যাত লোক যারা সমাজের বিবর্তন নিয়ে কথা বলেছেন, সমাজ কিভাবে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যায় বা গেল। থার্ডলি আমরা দেখার চেষ্টা করব সভ্যতা বলতে আসলে কি বোঝায়, সভ্যতার সাথে সংস্কৃতি, সভ্যতার উত্থান পতন, এই কিছু তথ্য, এটা দেখার চেষ্টা করব। এবং শেষে সবচেয়ে বড় পার্ট যেটা আমাদের, আমরা বিভিন্ন ধরনের সভ্যতাগুলো একটু বোঝার চেষ্টা করব। আসলে এই সভ্যতা বলে ইতিহাসের আলোকে যেভাবে দেখে ঠিক তা না, সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা দেখার চেষ্টা করব। একটু আগে যেমন বলছিলাম, আমাকে যদি আমি যদি সিন্ধু ও সভ্যতার সময় আমার জন্ম, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময় একজন সমাজবিজ্ঞানী হিসেবে আমার জন্ম হইলো, তখন মানে কি হইতো? তার মানে ইন্ডাস ভ্যালির সমাজটা কেমন আমি সেটা দেখছি, আমি ব্যাবিলনীয় সমাজটা কি সেটা দেখছি। মানে এটা এক একটা সভ্যতা পৃথিবীর, এই যে একটু আগে যেমন বলছিলাম, পুরো পুরো ইতিহাস তো আমি দেখতে পারবো না। আমি স্পেসিফিক কিছু সভ্য বা তথাকথিত সভ্যতা বলতে যা বোঝায়, আমরা সেই আলোকের বা সেই সমাজগুলোর প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করব, এটাই। এই এই মোটামুটি। আর হচ্ছে যে আমি একটু আগে যেমন বলছি যে আমি একটা বই দেখছি যে মোটামুটি ভালোই, খারাপ না, তো এটা একটু দেখার চেষ্টা করব। আরো একটা বই আমি অনলাইনে দিয়ে দিচ্ছি, এটা একটা সাহিত্যের মতো, রেবতী বর্মনের খুব বিখ্যাত একটা বই, সমাজ এবং সভ্যতার ক্রমবিকাশ। আরো আছে, অনেক আছে। আপাতত একটা দুইটার মধ্যে একটু থাকি, প্রয়োজনে আমি আর বলবো। এই হচ্ছে যে আমাদের সিলেবাসের বিষয়। আমাদের পরীক্ষা তো আমি যতদূর জানি যে একবারই হয়, তাই না? মাঝখানে তো আমাদের আর পরীক্ষার কোনো বিষয় নাই, তাই না? জি স্যার, একদম ফাইনাল পরীক্ষা শুধু। হ্যাঁ, একদম ফাইনাল পরীক্ষা হবে। সুতরাং সেটাই হবে। এই হচ্ছে যে মোটামুটি আমরা সিলেবাসের ধারা থেকে যাই। তাহলে সিলেবাসটা যদি আমরা এখানে বন্ধ করি, আহ এখন আমরা আসলে আমাদের মূল আলোচনায় একটু যেতে চাই আজকে। আমি ওই বইটার বিভিন্ন অংশ স্ক্যান করে করে আমি মোটা দাগে কি পয়েন্ট গুলো যতটুকু পারা যায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আপনারা কি আমার কাছে একটু বলতে পারবেন যে আসলে আপনারা তো সবাই মনে হয় সমাজবিজ্ঞান সম্পর্কে জানেন, কোনো সন্দেহ নাই, আমি সেদিকে আর যাচ্ছি না। আমাকে একটু বলতে পারবেন যে ইতিহাস বলতে আমরা আসলে কি বুঝি? ইতিহাস বলতে আসলে আমরা কি বুঝি? তারপরে আমি বইটা একটু পরে আমি শো করবো বলে কিছু অংশটা।
তো একটু বলতে পারবেন যে ইতিহাস বলতে আমরা কি বুঝি? হুম? কারো কোনো আইডিয়া নেই, এটা তো হলো না। ইতিহাস তো আমরা একেবারে ছোট থেকে সবাই পড়ে আসছি, ক্লাস 3, 4, 5 আমাদের ইতিহাস নিয়ে আছে। আমাদের ইতিহাস আছে। আহ বড় প্রবলেম হলো ইতিহাসের বিকৃতি আছে। হ্যাঁ, ইতিহাসের নতুন নতুন আমাদের বিশেষ করে আমাদের দেশের যা অবস্থা, আমাদের দেশে কি হয়, ইতিহাস খালি বদলায়, তাই না? ইতিহাস চেঞ্জ হয়ে যায়। ইতিহাস একভাবে লেখা হয় আবার আরেকভাবে লেখা হয়, তাই না? নানান রকম প্রবলেম। তো আমরা একটা দিকে অবশ্য ভালো, যে আমরা যে সভ্যতাগুলোর দিকে যাব, যে মিশরীয় এটা সেটা, এগুলা ওইভাবেই আছে, ফিক্সড আছে, ওইগুলো আমরা বদলানোর কিছু নাই, আমাদের বদলানোর পিছনে কিছু পলিটিক্যাল উদ্দেশ্য নাই। এই যে দেখেন আমাদের দেশে ইতিহাস বদলায় কেন? নিঃসন্দেহে ইতিহাস বদলায় একটা পলিটিক্যাল উদ্দেশ্যের সাথে, তাই না? ঠিকই সত্য না মিথ্যা? জি যে স্যার। গভর্নমেন্টে আসে সে তার একটা পলিটিক্যাল পলিটিক্যাল একটা রেটরিকের জন্য, পলিটিক্যাল অ্যাডভান্টেজের জন্য সে ইতিহাস নিয়ে খেলা করে, মানে সেন্সিটিভ একটা বিষয় নিয়ে, যেটাই হোক, সেটা নিয়ে সে খেলা করে। ধরেন খুব বেশি পিছনে সে যায় না, আহ, যে এত পিছনে, যতটুকু পিছনে গিয়ে লাভ আছে ঠিক ততটুকু নিয়ে সে খেলা করে। ঠিক আছে। হতে পারে ধরেন এখন আমাদের দেশে পলিটিশিয়ানরা খুব বেশি যায় না, খুব বেশি দূর, মুক্তিযুদ্ধ পর্যন্ত যায়। প্রয়োজন হলে উম, প্রয়োজন হলে ভারতবর্ষের 47 পর্যন্ত যায় কিছুটা। এর পিছনে আর খুব বেশি যে যায় আমার জানা নাই। যায় কি তারা? না, এর পিছনে খুব বেশি যায় না। ব্রিটিশদের তারা ভুলে গেছে মনে হয়। ব্রিটিশরা কি করেছিল এটা নিয়েও তারা এখন মাথা ঘামায় না। তারা কি ওটা কি মাথা ঘামায়? ব্রিটিশরা যে 200 বছর এই আমাদেরকে নির্যাতন করলো কথার কথা, বা শোষণ করলো কথার কথা, বা কিছু করে নাই, বা কিছু করেছে, যাই করুক না কেন, আমরা কিন্তু এখন আর ওইদিকে যাই না, কি যাই? খুব স্যার ইন্টারেস্টিং। ওইটা আপনি শুধু ওইটা শুধু বই কেন্দ্রিক আছে স্যার, বাস্তবিকতা আর হ্যাঁ, নাই। আপনি একটু খুব ইন্টারেস্টিংলি খেয়াল করেন, আমরা কিন্তু আর ওইদিকে তাদেরকে আর দোষ দেই না, দোষ দেই? হ্যাঁ, আমরা কিন্তু ওইদিকে তাদেরকে আর দোষ দিচ্ছি না একদমই। জি স্যার, কেননা আহ, আমরা তো পরবর্তীতে আবার নির্যাতিত হয়েছে, এই জন্য স্যার মনে হয় আগের নির্যাতন সম্বন্ধে আমাদের ওই জিনিসটা ভুলে গেছে আর কি। আমরা আর ওদিকে যাচ্ছি না। আহ, সুতরাং দেখেন, অর্থাৎ আপনার প্রয়োজন ঠিক কতটুকু, ঠিক যতটুকুই আপনি যাচ্ছেন, তাই না? আবার দেখেন, খুব ইন্টারেস্টিং এগুলা। আবার দেখেন ইন্ডিয়াতে যান আপনি, তখন হয়তো তারা ওই ব্রিটিশকে কিন্তু টেনে আনতেছে, তাই না? হ্যাঁ, তারা কিন্তু হয়তো এখন পর্যন্ত আমাদের যতদূর ধারণা, আমি যতদূর জানি, তাদের কিন্তু রিপ্রেশনের জায়গাটা আবার ব্রিটিশদের মধ্যে আছে। আমরা কিন্তু ব্রিটিশদের একদম ভুলে গেছি। আমরা শুধু পাকিস্তান বা ওই যে একটু আগে যেটা বললাম, যে হয়তো 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আছি এই সেই। দেখেন, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, অর্থাৎ নর্মাল ইতিহাস কি বলছে? নর্মাল ইতিহাস মোর অফ যেটা করার চেষ্টা করছে, সেটা কিন্তু আমাদের একটা রাজনীতির সাথে একটা কানেকশন তৈরি করে দিয়েছে। আহ এটা একটা বিষয়। অর্থাৎ আমরা এই যে নর্মাল ইতিহাসটাকে বোঝার চেষ্টা করি খুব সম্ভবত যে রাজনীতির প্রেক্ষাপটে, অর্থাৎ শাসন কে ছিল, শোষিত কে ছিল, হ্যাঁ, রাজ মানে দেশের সরকার ব্যবস্থার ধরন কি ছিল, হ্যাঁ, মানে আমরা এই যে এইগুলা নিয়েই কিন্তু নর্মালি আমরা সেটা ভাবি। আমি যদি বলি যে হোয়াট ইজ ইতিহাস বা হোয়াট ইজ হিস্ট্রি, আপনি হয়তো বলবেন হিস্ট্রি মানে আহ, এই, আপনি কোন হিস্ট্রির কথা বলছেন? আচ্ছা, আপনি বলেন, আপনি মুঘলদের ইতিহাসের কথা বলেন, বাস আপনি মুঘল রাজতন্ত্র সম্পর্কে বলা শুরু করবেন। হ্যাঁ, কি এই বাবর, হ্যাঁ, হুমায়ুন, এই সেই তারা কি করেছেন, এই সেই এগুলা বলা শুরু। আচ্ছা, আপনি ব্রিটিশ ইতিহাস বলেন, তখন ব্রিটিশ ভারতবর্ষের সাথে এর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনি বলা শুরু করবেন। আপনাকে যদি বলা হয় আহ এই যে অর্থাৎ সবকিছুর সঙ্গে কিন্তু আপনি ওই ক্ষমতা, কর্তৃত্ব, এই বিষয়গুলোর সঙ্গে ইতিহাসকে একটা জুড়ে দিচ্ছেন। ঠিক আছে। নর্মাল ইতিহাসের প্রবলেমটা হচ্ছে আহ যে এইটা আসলে মোর অফ
মোর অফ, যেটা আমরা বুঝি যে এটা সাধারণত রাজা বাদশাদের উত্থান পতন, ক্ষমতার কেন্দ্রীভূতকরণ, যুদ্ধ, বিগ্রহ, এইসব নিয়েই হয়তো সে বেশি ব্যতিব্যস্ত, বা এগুলাতেই হয়তো তার চিন্তাটা অনেক বেশি। আহ, এটি এবং এটা গেল একটা দিক। এটা কি আমি বোঝাতে পেরেছি? আচ্ছা। জি স্যার। আহ, হ্যাঁ, কিন্তু আপনি তো আবারও বলছি, আপনি কিন্তু একজন, আমি বলছি না আপনি ইতিহাসবিদ, আমি বলছি আপনি সমাজ বিজ্ঞানী। কিন্তু আপনি সমাজ বিজ্ঞানী হলেও আপনার একটা ইতিহাস, ওই আপনার একটা পিছনে ফেরার একটা চোখ আপনাকে দেওয়া হলো, ওই যে একটু আগে যেমন বলছিলাম। সুতরাং আপনি যখন সমাজ বিজ্ঞানী, আপনি ফিরে যাবেন পিছনে, আপনি দেখবেন আপনার পিছনের চোখগুলো ধরেন আছে, আপনি সেটা দিয়ে পিছনে ফিরে যাবেন। সুতরাং আপনি দেখবেনটা কি? আপনি আসলে যেটা দেখবেন সেটার নাম হচ্ছে এই যে সামাজিক সম্পর্ক। হ্যাঁ, আপনি দেখবেন সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, ওই যে প্রত্যেকটা স্তরে স্তরে কিভাবে সাজেছে। আপনার আপনার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না রাজা কে এসেছিল, রাজা কে গেল, সেটা আপনার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। বরং আপনি কিভাবে, যেমন ভারত বা আমাদের এই সাবকন্টিনেন্টে একটা কনসেপ্ট আছে, যেটাকে রুরাল সোশিয়োলজিতে আমরা বলি, সেটাকে বোঝে সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি। এটার মানেটা হচ্ছে যে আগের দিনে গ্রামগুলো আমাদের দেশেও ছিল, 50, 60, 70 বছর আগেও, 30, 40 বছর আগে মোটামুটি তাই ছিল, যে সেলফ সাফিসিয়েন্ট বা স্বয়ংসম্পূর্ণ গ্রাম। মানে গ্রামের অবস্থাটা হচ্ছে এরকম যে গ্রাম সে নিজেই পণ্য উৎপাদন করছে, নিজেদের মধ্যে সে পণ্যের একটা বিনিময় হচ্ছে, এবং নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, সে নিজের কাপড় নিজে বুনছে, নিজের জন্য যা দরকার সে মোটামুটি তাই রাখছে। খুব প্রয়োজন হলে যদি নিজে স্বয়ং না পারে, আশেপাশে গ্রাম থেকে সেগুলো সে সংগ্রহ করছে। অর্থাৎ তাকে বলা হচ্ছে যে স্বয়ংসম্পূর্ণ গ্রাম। কেন বলছি? বলা হচ্ছে, তাত্ত্বিকরা বলছেন স্বয়ংসম্পূর্ণ গ্রামে যারা মানুষ বা বসতি স্থাপন করেছে, সরি, স্বয়ংসম্পূর্ণ গ্রামের আহ, আহ, যারা আহ, গ্রামবাসী, তাদের মাথার মধ্যে কিন্তু এটা নাই যে সে আসলে তার দেশের রাজা আর কি পরিবর্তন হয়ে গেল, তার দেশের রাজা কি তার দেশটা কি আরেকজনে দখল করে ফেলছে। এটা সে জানেও না, বা এটা জানার তার কোনো প্রয়োজনও নাই। এটা নিয়ে সে ভাবে না কি হইলো উপরে, মানে যুদ্ধ বিগ্রহ কোথায় কি হলো এই সম্পর্কে তার কোনো তত্ত্ব নাই। সুতরাং সে সেটা নিয়ে ব্যস্ত না। হ্যাঁ, সে ব্যস্ত তার জীবন চারণ নিয়ে, তাই না? আজকের দিনে হয়তো মনে হতে পারে যে আজকে তো গ্রামের সবাই জানে যে কি হচ্ছে পৃথিবীর কোন দিকে, সেটা যেহেতু বিজ্ঞানের কারণে হয়তো এটা সম্ভব হচ্ছে। কিন্তু আমি বলছি এমন একটা সময়ের কথা যখন তাত্ত্বিকরা বলছেন ভারতবর্ষের গ্রামগুলো হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। সে নিজের জীবিকার জীবনের জন্য সে ব্যস্ত, তার জানার কোনো প্রয়োজন নাই যে মুঘল রাজতন্ত্র চলে গেল, নাকি ব্রিটিশরা আসলো, নাকি ব্রিটিশরা চলে গেল, নাকি অন্য কেউ আসলো। এটা নিয়ে তার ভাবনার কোনো কারণ নাই, কারণ পলিটিক্সের সাথে তার কোনো সম্পর্ক নাই। সেই ইতিহাস তাকে ভাবায় না, সেই ইতিহাস নিয়ে সে চিন্তার কিছু নাই। সুতরাং সামাজিক ইতিহাস আর ইতিহাসের মধ্যে কিছুটা কিছুটা সম্পর্ক যেমন আছে, আবার কিছুটা বৈসাদৃশ্য আছে। বরং সোশিওলজি এখানে খুব একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হিসেবে আমাদের কাছে ধরা দেবে। এই তুমি এইটুক আচ্ছা, আপনার যদি আমার কথা বুঝতে একটু সমস্যা হয়, কাইন্ডলি একটু আমাকে শেয়ার করবেন। কারণ আমি আবার বলেছি যে আপনাদের মাধ্যম দিয়েও আমি অনেক কিছু শেখার চেষ্টা করব। আহ আপনারা কি আমাকে বুঝতে পারছেন? বা জি আমার স্যার, আলোচনা বুঝতে পারছি। না স্যার, বোঝা যাচ্ছে স্যার। যদি বুঝতে অসুবিধা হয় বা মনে হয় যে আমি কিছু বোঝাতে পারছি না, কাইন্ডলি বলবেন। আমি আপনাদের উপর বার্ডেন হতে চাই না, ঠিক না আছে? স্যার, না স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি ভালোভাবেই বুঝছি আপনার কথা এবং আপনি অনেক ভালো বুঝাচ্ছেন স্যার, থ্যাংক ইউ। না না, সেটাই না। আমরা একটু চেষ্টা করি আমরা একভাবে নিজে সমন্বিত ভাবে আমরা এগোতে পারি কিনা। হ্যাঁ, যেহেতু আমরা জি স্যার। একটা একটা বই ফলো করার চেষ্টা করব, আমরা খুব বেশি আহ মানে অবসকিউর করার চেষ্টা করব না, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা কি দেখা যাচ্ছে? আমি এখান থেকে কি পয়েন্ট গুলো জি একটু স্যার, দেখো, দেখা স্ক্যান, আমি যেহেতু স্ক্যান করে আপনাদেরকে দিয়ে দিয়েছি, সুতরাং আপনারা বোঝার চেষ্টা করবেন।
এখন আমরা জাস্ট একটা দুইটা লাইন একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে আহ, এই যে দেখেন, সামাজিক ইতিহাস একটা নির্দিষ্ট সমাজ ব্যবস্থার কথাটা তুলে ধরছে, আর কিছু না। ওই যে যেটা আমি একটু আগে বলছিলাম, যে সামাজিক ইতিহাসের কাজটাই হচ্ছে যে একটা জাতি বা সম্প্রদায় বা বলেন আপনি, এই যে একটু আগে যেমন বললাম, একটা নির্দিষ্ট সভ্যতার তার যে সামাজিক পাঠটা কি সেটা। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এই সমাজবিজ্ঞানী জাম বাতিস্তা ভিকো, তিনি সামাজিক ইতিহাসের গোড়াপত্তন করেছেন, এবং তার উপর ভিত্তি করে তিনি একটা বই লিখেছেন, দ্য নিউ সায়েন্স। এটাকে মনে করে দেওয়া হয় যে মোটামুটি সমাজ, যেমন সমাজ বিজ্ঞানে যেমন অগাস্ট কোত আছেন, সামাজিক ইতিহাসের ক্ষেত্রেও আহ আহ, ভিকুর কিছুটা অবদান আছে এই সায়েন্সটা। সুতরাং এটা আসলে আমাদের সংস্কৃতি, সমাজ কিভাবে চলছে বা চলবে এটা নিয়ে বোঝার চেষ্টা করে। সুতরাং সামাজিক ইতিহাসে আরো কিছু আছে, পরে আমরা বলবো। তবে ইতিহাস আসলে কি, এটাকে একটু একটু ছোট করে একটু বোঝার চেষ্টা করি, কারণ এটা যদি আমরা এখন না করি আমাদের খুব অন্যায় হবে। কারণ মূল সাবজেক্টটা কিন্তু ইতিহাস, এটাও সত্য। হ্যাঁ, ইতিহাস শব্দটা এসছে আসলে কার মাধ্যম দিয়ে? একজন বিখ্যাত গ্রিক দার্শনিক হেরোডেটাস, হয়তো আপনারা অনেকে তার নাম শুনতে পারেন। তিনি আসলে, তাকেই আসলে বলা হয় ইতিহাসের জনক, এবং তিনি সর্বপ্রথম ইতিহাসের হিস্ট্রি এই শব্দটা আহ, নিয়ে আসছেন। এটা আসলে গ্রিক শব্দ থেকে এসছে, এবং তখনকার দিনে আসলে ওই যে গ্রিক এবং পারসিকদের মধ্যে যুদ্ধ বিগ্রহ এগুলা নিয়ে তিনি একটা বই লিখেছিলেন, হিস্টোরিয়া। পরবর্তীতে এটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। মোটামুটি হেরোডোটাসের হাত ধরে ইতিহাস, আহ ইতিহাস যেটাকে আমরা বলি সেইটা এসছে। সুতরাং এটার সাথে গ্রিক দার্শনিকদের বা আহ গ্রিক স্কলারদের সাথে এটার একটা সম্পর্ক আছে। এখন নর্মাল ইতিহাসের সংজ্ঞা যদি দিতে হয় তাহলে অনেক সংজ্ঞা টঙ্গা আছে, আমি বইয়ে অনেকগুলা আছে। আপনারা জাস্ট নিজের মতো করে একটা দুইটা দেখে নিবেন। যদি আমি এখানে, সরি, এখানে এটা একটু স্ক্যানটা একটু ভালো হয় নাই, তারপরে অসুবিধা হবে না। ধরেন আমি একটা সংজ্ঞার কথা বলছি। এখানে বলছে যে আহ আহ যদি ধরি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া সংজ্ঞাটাই আমরা ধরি, এটা সাধারণত ওয়েবসাইটেও আমরা পাওয়া যায়। আহ, এখানে হয়তো বলা হচ্ছে যে হিস্ট্রি ইনক্লুডস all that has happened of everything that is subject to change. History is the past experience of society. History আগে যা হয়েছে সেগুলার বর্ণনাই হচ্ছে হিস্ট্রি। তবে আরো একটা সংজ্ঞার কথা এখানে বলি, এগুলো নিয়ে খুব মাথা ঘামানোর কোনো দরকার নেই। হিস্ট্রি ইজ দ্য স্টোরি অফ দ্য এক্সপিরিয়েন্স অফ ম্যান লিভিং ইন সিভিলাইজড সোসাইটি। সভ্য সমাজে বসবাসকারী মানুষদের অভিজ্ঞতার কাহিনী। এখানে দেখেন, কোনো ঐতিহাসিক কিন্তু একটা নির্দিষ্ট সংজ্ঞা দিতে পারেন নাই। হ্যাঁ, যেমন কারণটা কি এটা আমি একটু পরে আসছি। এর আগে হেরোডোটাসের সংজ্ঞাটা দেখেন। হেরোডোটাস বলছেন ইতিহাস হলো সত্যিকার অর্থে যা ছিল বা সংগঠিত হয়েছিল তার অনুসন্ধান করা এবং লেখা। এটা বরং অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওই যে পরের সংজ্ঞাটা যদি দেখেন, এটাকে বলছে হিস্ট্রি ইজ দ্য স্টোরি অফ দ্য এক্সপিরিয়েন্স অফ ম্যান লিভিং ইন সিভিলাইজ সোসাইটিতে। এখন এখানে যখন সিভিলাইজেশন বলছেন তখন তাহলে কি মানে নন সিভিলাইজেশন, আনসিভিলাইজেশন, এখানে এগুলার পার্থক্য হয়ে যায়। তো এগুলা এত জটিল বিষয়, তাহলে কি তাইলে মর্গান কেন বলছেন পরবর্তীতে আমরা দেখব বর্বর সমাজ, সভ্য বন্য সমাজ, এই সেই। সুতরাং বন্য কি সভ্য সবকিছুই কিন্তু আলোচনা করে। সমাজ বিভিন্ন রকম, একটা আছে বর্বর সমাজ মর্গানের মতে, একজন বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট, বন্য সমাজ এবং সভ্য সমাজ নানান ভাবে। তাই মানে কি ইতিহাস শুধুমাত্র সভ্য সমাজের? না, ইতিহাস সব সমাজের কথাই বলবে, সব। সুতরাং ইতিহাস আসলে মৌলিক অর্থে এটা একটা মুভমেন্ট অফ দ্য পাস্ট। পুরোনো দিনে যা ঘটেছে সাধারণত সেই সমস্ত বিষয়গুলোই ইতিহাস বুঝার চেষ্টা করে। এটা হচ্ছে যে মূল কথা। এখন আর আর আমি ইতিহাস এত সহজ যে মানে ইতিহাসের বোঝাটা এত কঠিন কিছু না যেটা নিয়ে আপনাদের মাথা না ঘামাইলেও হবে, যে আসলে ইতিহাস হচ্ছে পুরনো বিষয়গুলোকে গবেষণা এবং অনুসন্ধান, পুরনো কার্যক্রম যা হয়েছে মানব বিষয়
যা ঘটেছে সবগুলো সম্পর্কে একটু বোঝাটা করার নামই হচ্ছে ইতিহাস। এই আর কি, ইতিহাস হচ্ছে তাই। তবে ইতিহাস কি শুধুই মাত্র একটা জিনিস একটু খেয়াল করবেন, এখানে ইতিহাসের কিছুটা নেচারটা আমি একটু বলি। ইতিহাস তো একটা সাবজেক্ট, তাই না? ইতিহাস তো একটা সাবজেক্ট। এটা কি ধরেন একজন উপন্যাসিকের গল্প? ইতিহাস পড়লে মনে হয় আপনি একজন উপন্যাসিকের গল্প পড়ছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাই না? আপনি যখন একটা ইতিহাসের বই নেন, আপনি তো আসলে দেখেন হুমায়ুনের জীবন, আকবরের জীবন, আপনি হয়তো দেখেন রাজিয়া সুলতানার জীবন, আপনি হয়তো দেখেন ব্রিটিশদের জীবন। আপনি আসলে যখন একটা ইতিহাসের বই নেন, আপনার কাছে মনে হয় যে খুব সম্ভব আমি একটা উপন্যাস পড়ছি, এরকম মনে হয় না? জি স্যার, এরকম। আপনার কাছে কিন্তু এরকমই মনে হবে। কারণ কি, আমরা ইতিহাসে আসলে কি হয়, ইতিহাসে বিভিন্ন সভ্যতা বলেন, বিভিন্ন বিবর্তনগুলা, এগুলা কি আসলে ক্রমে ক্রমে বর্ণনা করা হয়। তো আপনি মনে হচ্ছেন যে আপনি একটা ইতিহাসের হয়তো একটা বই, সরি, একটা উপন্যাসের মতো কিছু একটা পড়ছেন। এখন খেয়াল করেন, একজন উপন্যাসিক সে যদি ইতিহাস সম্পর্কে ভালো জানেন, আহ তিনি কিন্তু তার কল্পনা শক্তি ইউজ করে সে কিন্তু ইতিহাসের মতো একটা কিছু লিখে ফেলতে পারেন, সেটা কিন্তু উপন্যাস, সেটা কিন্তু ইতিহাস না। খেয়াল করেন, হয়তো ইতিহাসের একটা গল্প সে তৈরি করে ফেলছেন। তার ইমাজিনেশন শক্তি, মানে তার লেখনী শক্তি, তার কল্পনা শক্তি, এইটা দিয়ে আহ সে এমন একটা চিত্র আপনার সামনে তৈরি মনে হবে যে এটা বাস্তব হতে পারে, কিন্তু ওইটা উপন্যাস। খেয়াল করেন, উপন্যাসটা হচ্ছে যে একজন একজন সাহিত্যিক তার চিন্তা প্রসূত কল্পনা থেকে সে উপন্যাসটা লিখছেন। মেবি সম্রাট শাহজাহানের বৈবাহিক জীবন নিয়ে সে একটা কিছু কল্পনা শক্তি নিয়ে সে একটা কিছু লিখে ফেললো। হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে আহা এটা কত জীবন্ত হতে পারে। আচ্ছা, এখন আসেন অন্য দিকটা, এটা তো উপন্যাসিক, কিন্তু আমি একটু আগে যেটা বললাম, ইতিহাস তো সত্যি একটা একাডেমিক মানে একাডেমিক বিষয়। এটা একটা বিষয়বস্তু, এটা সমাজবিজ্ঞান, অর্থনীতি, এটা ইভেন ফিজিক্স যেমন একটা সাবজেক্ট, হ্যাঁ, কেমিস্ট্রি যেমন একটা সাবজেক্ট, ইতিহাস একটা সাবজেক্ট। এটার একটা বিষয়বস্তু আছে, এটা উপন্যাসের থেকে ভিন্ন। এখন একটা এটা একটা সায়েন্সের মতো, কারণ এটা একটা দলিল। সুতরাং এইখানে যা বর্ণনা করা হবে, এই প্রত্যেকটা জিনিস বর্ণিত হবে এভিডেন্সের উপর ভিত্তি করে, সত্য অনুসন্ধানের উপর ভিত্তি করে। ওই যে সাহিত্যিক, তিনি অনেক কিছু ধী শক্তি আছে, অনেক কিছু কল্পনা করে ফেলতে পারেন, মুঘল সাম্রাজ্য নিয়ে তিনি অনেক কিছু লিখে ফেলতে পারেন, কিন্তু সেটা ইতিহাস নাও হতে পারে, সেটা ইতিহাসের একটা গল্প হতে পারে, তার একটা উপন্যাস হতে পারে মাত্র। কিন্তু যখন আপনার ঐতিহাসিক কিছু একটা এটা লিখবেন, তার তিনি কাল্পনিক আসলে, কোনো একটা বিষয় হতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা একটা কাল্পনিকও কাল্পনিক। হতে পারে, কিন্তু কিন্তু আপনি হয়তো একটু বিশ্বাস করে যাচ্ছেন কি, যেহেতু আপনি উপন্যাসের অনেক কিছু, উপন্যাস হইলেও কিন্তু আমরা মনে মনে যখন পড়ি তখন বিশ্বাস করতে থাকি হয়তোবা। কিন্তু ইতিহাস তো আপনাকে এইভাবে লিখলে হবে না, ইতিহাসে একটা বস্তুনিষ্ঠতা থাকতে হবে। সবচেয়ে বড় কথা, যে কোনো সায়েন্সের যেমন একটা বিজ্ঞানসম্মত ভিত্তি থাকতে হবে, ইতিহাসের জন্য লাস্টের জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে ইতিহাসের একটা বিজ্ঞান সম্মত এক বিষয়। অর্থাৎ আপনি কোথা থেকে এই তথ্যটা পেলেন, আপনি কিভাবে বললেন শাহজাহান, এই যে অনেকে বলে না যে আওরঙ্গজেব তার বাবাকে কি আহ আওরঙ্গজেব তার বাবাকে বন্দি করে রেখেছিল, ঠিক আছে, আগ্রায় আওরঙ্গজেব তার বাবাকে এত বছর বন্দি করে রেখেছে। আচ্ছা, এটা যদি একটা উপন্যাসিক লেখে, আপনি হয়তো চোখ দিয়ে পানি পড়ে যাবে, আহা আওরঙ্গজেব কত খারাপ ছিল, তার বাবাকে এরকম ভাবে বন্দি করে রেখেছিল। ঠিক আছে, সে একটা গল্প বানাইলো, ধরেন আর কি। আচ্ছা, এখন আপনি যখন একজন ইতিহাসবিদ, আপনি যখন এই জিনিসটা লিখছেন কারোর জন্য, আপনাকে নিশ্চয়ই বলতে হবে যে আপনার সূত্রটা আসলে কোথায়, আপনি কোথা থেকে পেয়েছেন, কে বলেছে আপনাকে। ঐতিহাসিক, সরি, একজন উপন্যাসিককে কেউ প্রশ্ন করবেন না যে আপনার তথ্যের ধরনটা কি, সে বলবে আমার কল্পনা, আমার যা মন চায় আমি তাই লিখতে পারবি। কিন্তু ঐতিহাসিক কি তা পারবেন, বলেন তো? না স্যার, পারবে না, এখানে বিকৃতি করার কোনো সুযোগ নেই স্যার।
না বিকৃত করা কারণ তাকে বস্তুনিষ্ঠ জিনিসটা উপস্থাপন করতে হবে। সে আসলে তার বর্ণনাগুলো কোথা থেকে পেলো, তার সোর্সটা কি, তাই না? এরকম হয়তোবা সোর্স গুলা তাকে খুঁজে বের করতে হবে। হয়তো পুরোনো দিনের কিছু ঘটনা মানুষের, বা ওই যে অরাল হিস্ট্রি বলেও একটা কথা আছে, আহ, আহ, যেটা আসলে জীবিত মানুষ যারা আছে তাদের থেকে শোনা, বা এই যে পুরোনো দিনের কাগজপত্র, পান্ডুলিপি, এপিটেফ, যা যা বিষয় আছে, অর্থাৎ যে কোনো বিজ্ঞান, সমাজ বিজ্ঞান যেভাবে সমাজকে গবেষণা করে, ইতিহাসবিদও কিন্তু তার একটা যুক্তিসঙ্গত উপায়ে কিন্তু সে তার তত্ত্বগুলোকে সংগ্রহ করে। সে যা ইচ্ছা, যা লেখনী তা পারবেন। অর্থাৎ মোট কথা হচ্ছে যে ইতিহাসবিদেরও একটা সোর্স লাগবে, ডকুমেন্ট রাখবে, যা কিছু সে বলবে সেগুলা অনুসন্ধানমূলক, সেগুলা সেগুলা কোথা থেকে আসলো, কেন আসলো, এই তথ্যগুলোর একটা সূত্র তার থাকতে হবে। না হলে কিন্তু হবে না। না হলে কিন্তু এটা কয়দিন পরে বলবে যে আরে এটা তো ওই যে এটা তো কিছু হইলো না, যে আমাদের দেশের মতো পলিটিশিয়ানদের মতো হবে উচিত। তা কদিন পরে বলবে যে এটা বিকৃত ইতিহাস, আরে গভর্নমেন্ট এসে বলবে ওটা বিকৃত ইতিহাস। ঠিক আছে? সুতরাং মানে বিষয়টা হচ্ছে ঠিক এক জায়গায় আপনাকে সোর্স বেস, ডকুমেন্ট বেস, তাই না? আপনাকে খুব যৌক্তিক ভাবে রিসার্চ যেভাবে করা হয়, একটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন থাকতে হবে। কিছু কিছু বৈশিষ্ট্য আপনি বইয়ে একটু দেখেন, সব কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটু দেখেন। আমি দু একটা জিনিস একটু বলছি। ইতিহাসের একটা সার্বজনীনতা থাকবে। সার্বজনীনতার বিষয়টা হলো যে এটা সব সমাজে, বা সরি, মানে যুগ বদলাইলেও, বা ইয়ার আফটার ইয়ার চলে গেলেও এটাকে কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্যমূলক মনে হতে হবে। না, এটা একটা গ্রহণযোগ্যতা বিষয়। থাকতে হবে। গ্রহণযোগ্যতা থাকতে হবে, না হলে নিরপেক্ষতা থাকতে হবে। যেমন আমাদের ইতিহাস একেবারেই রাজনীতিবিদরা অনিরপেক্ষভাবে রচনা করেন, তাই না? তাদের মতো করে তারা বানান, যেটা তাদের প্রয়োজন তারা সেইভাবে তৈরি করেন, এবং এটাই হচ্ছে বিষয়। সুতরাং এই নিরপেক্ষতা, ইউনিভার্সালিটি, এই কিছু কিছু বৈশিষ্ট্য আপনাদের বইয়ে আছে। একটু জাস্ট দেখা, আমরা যেহেতু সব দেখার দরকার নেই, কিন্তু ধারাবাহিকতা, এই যে এইটা খুব ইম্পর্টেন্ট বলছি, অ্যাকুরেটলি হতে হবে। হ্যাঁ, অ্যাকুরেটলি হতে হবে, যার এই যে মানে মানে এমন ভাবে সেটা থাকবে যাতে মনে হয় এটা যা আসছে সেটা একেবারে অ্যাকুরেট। এই ধরনের অনেকগুলা বৈশিষ্ট্যের কথা মনে হচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস একটা আহ, এবং সবচেয়ে বড় কথা, তার একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ থাকতে হবে। আপনি ইতিহাসকে কিভাবে আপনি কালেক্ট করবেন, তার একটা নির্দিষ্ট পদ্ধতি বা প্রক্রিয়া থাকতে হবে। সুতরাং সেই হিসেবে ইতিহাসকে আপনি একটা বৈজ্ঞানিক ধারার মধ্যে আপনি রাখতে পারবেন। এই হচ্ছে যে মোটামুটি, অর্থাৎ আমরা বলছি যে ইতিহাস মানে হচ্ছে যে আহ পিছনে, বা ইতিহাস হচ্ছে এক ধরনের গবেষণা, এটা কিন্তু খেয়াল করতে হবে। ইতিহাস মানে কি কোনো কিছু বর্ণনা না শুধুমাত্র। হ্যাঁ, ইতিহাস কিন্তু এক ধরনের গবেষণা, যে গবেষণার মাধ্যম দিয়ে, অথবা আপনি বলতে পারেন ইতিহাস হচ্ছে এক ধরনের অনুসন্ধান। হ্যাঁ, ইতিহাসের কাজ হচ্ছে অতীতকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আহ, নিরপেক্ষভাবে উপস্থাপন করা। এটার নাম হচ্ছে ইতিহাস। ইতিহাস হইতে হবে বিশ্বাসযোগ্য। ঠিক আছে? হ্যাঁ, ইতিহাস এরকম। সুতরাং ইতিহাস মানেই যে শুধু একটা গল্প তা না। ইতিহাসের মধ্যে বিজ্ঞান থাকতে হবে, ইতিহাসের মধ্যে একুরেসি থাকতে হবে, ইতিহাস একটা সময়ের কথা বলবে, তাই না? ইতিহাসের মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হবে। যেমন এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। এই যে যখন এখানে বলেছে ধারাবাহিকতার কথাটা, আহ ধারাবাহিকতা মানে হচ্ছে ইতিহাস মানে ধারাবাহিক বর্ণনা হবে। যেমন এরপরে কি, এরপরে কি, এরপরে কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সময়ানুক্রমিক বর্ণনাগুলো সে করে থাকে, নর্মালি ইতিহাস করে থাকে। যেমন মুঘল সাম্রাজ্যের কথা যদি বলা হয়, যে বাবর থেকে শুরু হবে, একেবারে লাস্টের থেকে শুরু হবে না, আগের থেকে শুরু হবে। বাবর হলো কি, হ্যাঁ, বাবার হইয়াছিল কি জানি বলেছে, এটা কি সবাই জানেন কিনা? আহ, বাবার হইয়াছিল একবার জ্বর, সারিল আর ঔষধে। বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। হ্যাঁ, হ্যাঁ, হয়েছিল আবার জ্বর, সারিল ঔষধে। তো এরকম আর কি। তো এই যে ধারাবাহিকতা থাকতে হবে, তাই না? একটা সময়ের পর আরেকটা সময় কিভাবে হয়, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে ইতিহাস। আর যাই হোক, আমরা ইতিহাস সম্পর্কে খুব বেশি আলোচনা আমাদের দরকার নাই। আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করব ইতিহাস বলতে কি বোঝায় এবং ইতিহাসের
আর এই মূল ধারাগুলো আসলে কি, আহ, এবং ইতিহাস আসলে কি দেখার চেষ্টা করে, সবকিছুই দেখে ইতিহাস। ইতিহাস আসলে বেসিক্যালি অনেক কিছু দেখে, যেমন অবশ্যই আহ, এটা যদি আপনি দেখেন, ইতিহাস মানুষের বিবর্তন দেখে, উৎপত্তি দেখে, সভ্যতার বিবর্তন দেখে, আহ, ভূপ্রকৃতি, পরিবেশ, হ্যাঁ, তারপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলা, সে এগুলার অনেক কিছু বোঝার চেষ্টা করে, শাসন শাসনতান্ত্রিক পরিবর্তনগুলা বোঝার চেষ্টা করে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে অর্থনৈতিক প্রভাব, ধর্মের বিকাশ, রাজনৈতিক কর্মকাণ্ড, এমন কিছু নাই, সাংস্কৃতিক কর্মকাণ্ড, হ্যাঁ, কত কিছু বলেছে। আমি এত ডিটেলস আপনাদেরকে বলতেছি না, অর্থাৎ ইতিহাস বলে না এমন কিছু না। ইতিহাস অর্থাৎ সহজ কথা বলেন, ইতিহাস, প্লিজ মাইকটা যদি একটু বন্ধ রাখেন। অর্থাৎ ইতিহাস দেখেন, রাজনীতির কথা বলে, ইতিহাস অর্থনীতির কথা বলবে, ইতিহাস মাইকটা যদি একটু কাইন্ডলি বন্ধ করেন। সবুর ভাই একটু মিউট করেন, সবুর ভাই। সরি ভাই, সরি, আমি খেয়াল করি না। ওকে, ওকে। আচ্ছা, আহ ইতিহাস একটা শাসন ব্যবস্থার কথা বলে, অনেক কিছুর কথা ইতিহাস বলে। এখন আমরা আসলে আমরা কোনটা বলবো? এই যে একটু আগে বলছিলাম, আমরা কিন্তু সামাজিক ইতিহাসবিদ। আমরা এই যে ইতিহাস তো অনেক কিছু বলবে, অর্থনীতি বলবে, রাজনীতি বলবে, শাসন বলবে, হ্যাঁ, নদী নালা কিভাবে, কোথায়, ওই যে নদী নিয়ে কি যুদ্ধ হইলো সেটা বলবে, হ্যাঁ, বা পাহাড় সমুদ্র নিয়ে কি হইলো সেটা বলবে, অনেক কিছু বলতে পারবে, ধর্মের বিকাশ বলবে। ইতিহাস পারে না এমন কিছু নাই। ইতিহাস অনেক বিস্তৃত, অনেক অনেক ব্যাপক ভাবে অনেক কিছু সে বলবে। সে আহ আহ, কাউকে মহান বানাইতে পারবে, হ্যাঁ, যদি সে মহান হয়, যদি সত্যনিষ্ঠ উপস্থাপন করে, সে সেই সব সবকিছু সে তুলে ধরবে, নিদর্শন গুলাকে তুলে ধরবে, হ্যাঁ, অনেক অনেক কিছু তুলে ধরবে। কিন্তু আমরা আসলে কি করব? এখন আসি আমাদের দিক থেকে আমরা যাই, আমরা আসলে কি করব? আমরা আজকে এইটুক বলে আমরা একটু শেষ করি, যে আমাদের আসলে কাজটা কি। আমরা ইতিহাসের কথা তো জানলাম, আমরা এটা প্রয়োজনে আমরা পরে আসবো। তো আমাদের আসলে কাজটা কি? এই যে দেখেন, আমরা এখানে বলা শেষ করি আজকে, সেটা হচ্ছে আমরা সামাজিক ইতিহাসের কাজ হচ্ছে সমাজস্থ মানুষের, একটু আমি হয়তো এগুলা বলেছি আগে, যে সমাজস্থ মানুষের জীবন, শ্রেণীবিন্যাস, কালচার, হ্যাঁ, তারপরে আমরা আহ এগুলাই মোর অফ আসলে সংস্কৃতি, মানে ইতিহাসটা আমরা সেই জিনিসটাই বোঝার চেষ্টা করব, যে মাধ্যম দিয়ে আসলে আমরা দেখার চেষ্টা করব যে একটা সমাজের যে বেসিক উপকরণগুলো কি কি ছিল, একটা সমাজ ব্যবস্থা একটা পার্টিকুলার সময়ে কেমন ছিল। এটা হচ্ছে আমাদের মূল কাজ। আমাদের অন্য কোনো কাজ নাই, কিন্তু আমাদের এখানে রাজা রাজার কি যুদ্ধ হইলো এবং কে জিতলো কে হারলো, আমাদের এখানে আহ আহ, পাহাড় পর্বত কোনটা কিরকম ছিল, কোনটা ভাঙ্গা কি হইলো, কখন কি ভূমিকম্প হয়েছিল, হ্যাঁ, এগুলা এত আমাদের ডিটেলস জানার দরকার নেই। আমরা বরং দেখার চেষ্টা করব যে আসলে একটা নির্দিষ্ট স- প্রেক্ষাপটে, একটা নির্দিষ্ট ঘটনায়, মানে তখনকার সমাজ ব্যবস্থাটা কেমন ছিল। ধরেন আপনি যদি বলেন, ধরেন আর কি উদাহরণ দিয়ে একেবারে শেষ দিকে আমরা যাই, আমরা তো উদাহরণটা হচ্ছে এরকম, যে আমি যদি বলি আহ আহ, যে আহ, ইউরোপে, ধরেন ইউরোপে মধ্যযুগে, আহ মধ্যযুগের সামাজিক ব্যবস্থাটা কেমন ছিল, কথার কথা, ইউরোপে মধ্যযুগের সামাজিক ব্যবস্থাটা কেমন ছিল, এটা আমার আমার দেখার বিষয়। কেননা আমি ওইখান থেকে আমি দেখার চেষ্টা করব, অথবা আপনি বলেন প্রাচীন যুগে সামাজিক ব্যবস্থাটা কেমন ছিল। আচ্ছা, ধরেন অনেকে হয়তো আপনারা শুনেছেন যে সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক স্তরবিন্যাস, এবং সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে একটা খুব প্রাচীন আইডিয়া হচ্ছে যে আহ দাস ব্যবস্থা। অনেকে নাম শুনেছেন হয়তো, তাই না? দাস ব্যবস্থা। এখন বলা হয়ে থাকে যে বিশ্বের বিভিন্ন সভ্যতাগুলো ওই দাস ব্যবস্থার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে, এটা হয়তো সত্য। এখন আমি যদি বলি, আচ্ছা, দাস ব্যবস্থাটা কেমন ছিল, দাস ব্যবস্থার রূপায়ণটা কি?
আমরা বলি দাস সমাজটা কেমন, এইটা হচ্ছে সামাজিক ইতিহাস। দেখেন আমি এখানে কোনো রাজার যুদ্ধ কাহিনী বর্ণনা করছি না, বরং আমি দেখার চেষ্টা করছি সমাজের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইউনিট দাস, দাসের সাথে দাস মালিকের সম্পর্কটা কি, কেমন ছিল। এই যে দেখেন এ- এটা এটা কিন্তু সামাজিক ইতিহাস দেখছে, অর্থাৎ সমাজে দুইটা শ্রেণীর মধ্যে একটা সম্পর্কের কথা বলছে, কি, দাস এবং দাস মালিকের। সুতরাং এই যে আমরা যখন সমাজবিজ্ঞান বলছি মানুষের সম্পর্ক, সুতরাং আমি হয়তো ওই জিনিসটা প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করব যে আহ, দাস সমাজ ব্যবস্থাটা কেমন। আবার একটু আগে যেমন বললাম, আমি যদি বলি আচ্ছা ইউরোপে মধ্যযুগে সামাজিক সম্পর্কগুলো কেমন ছিল, তখন আসলে দেখেন মধ্যযুগের ইউরোপের কাঠামোটা কেমন ছিল। ইউরোপে আসলে অর্থনৈতিক কাঠামোটা ছিল এরকম, সেখানে একজন ভূমি আহ যাকে বলে সামন্ত প্রভু, হ্যাঁ, যে জমির মালিক বা তারা, আর একটা হচ্ছে দাস, ভূমি দাস, যে যারা জমিতে কাজ করে। সুতরাং তাদের মধ্যে একটা সামাজিক সম্পর্ক, অর্থাৎ আমি এই জিনিসটা বোঝার চেষ্টা করব। আবার যদি বলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সামাজিক সম্পর্কটা কেমন ছিল, যখন পুঁজিবাদ তৈরি হলো সামাজিক সম্পর্কটা কেমন ছিল মার্ক্সের কথা মতে, তখন দেখেন আবার পুঁজিপতি এবং বা বুর্জুয়া এবং প্রলেতারিয়েট বা শ্রমিক, তাদের মধ্যে সামাজিক সম্পর্কটা কেমন ছিল। এই যে এই জিনিসগুলা আমি একটু বোঝার চেষ্টা করব। আমি আসলে ওই ওই এই সম্পর্কগুলাই আমার একটু ধরার বিষয়, যে আমি আসলে বোঝার চেষ্টা করব যে আমার আসলে কাজটা কি। আমার কাজটা আসলে এইটাই, আমার একটা নির্দিষ্ট সমাজ ব্যবস্থার সামাজিক রূপায়ণটা কেমন, সাংস্কৃতিক রূপায়ণটা কেমন, সমাজের কাঠামোটা কেমন ছিল, এইটা আমি বোঝার চেষ্টা করব, আর কিছু না। আমি এত ভিতরে ঢোকার চেষ্টা করব না। আমি ওই সমাজের ভূগোল কি ছিল, ওই সমাজের মানে যা যা মানে ইতিহাসটা বলে, ঐতিহাসিকরা বলবে রাজনীতি কি ছিল, এই ছিল, আমার এত জানার দরকার নেই। আমার শুধু জানার দরকার হচ্ছে সামাজিক প্রক্রিয়াগুলো কি। এটা আমি বুঝতে যদি পারি, তাহলেই হচ্ছে আমি আহ বুঝে ফেলবো যে সামাজিক ইতিহাস বলতে আসলে কি বোঝায়। আরো অনেকগুলো ডেফিনেশন আছে। এই যে দেখেন আমরা একটা ডেফিনেশন যদি দেখেন, এখানে বলছে যে সোশ্যাল হিস্ট্রি ইজ টেকেন টু মিন দ্য হিস্ট্রি অফ স্টেট, ক্লাস, সোশ্যাল গ্রুপ রিগার্ডলেস অফ নেমস ইন, অর্থাৎ সামাজিক ইতিহাস পরস্পর থেকে বিচ্ছিন্ন, পারস্পরিক নির্ভরশীল বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর সাথে একটা পরিচয়। সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির এবং সমাজের মধ্যে একটা ইতিহাস, কোনো সমাজের মানে বিষয়টা হচ্ছে তাই, এইটুকুই। আমরা হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকি, কেননা আমরা প্রথম দিন, আমরা পরের ক্লাসে আসলে এই সামাজিক ইতিহাস নিয়ে একটু বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব, বিশেষ করে আহ, এর মূল ধারাটা, সংজ্ঞা বা এই সমস্ত জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। এখন আজকের এই ক্লাসটাকে যদি আমি একটু সামারাইজ করার চেষ্টা করি এক দুই লাইনে, সেটা হচ্ছে ইতিহাস তো পূর্বের সবকিছু বলবে, তাই না? রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, অনেক কিছু বলে। ইতিহাসের অনেকগুলা ভাগ আছে, ঠিক আছে? হয়তো রাজনৈতিক ইতিহাস বলতে একটা কিছু আছে, হয়তো অর্থনৈতিক ইতিহাস বলতে একটা কিছু আছে, হয়তো সাংস্কৃতিক ইতিহাস বলতে একটা কিছু আছে। হ্যাঁ, রাজনৈতিক ইতিহাস অবশ্যই রাজতন্ত্র রিলেটেড সবকিছু বলবে, বা রাজা, পলিটিক্স, এগুলা নিয়ে। আর অর্থনৈতিক ইতিহাস হয়তো পুরোনো দিনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলার চেষ্টা করবে। সাংস্কৃতিক ইতিহাস হয়তো আহ সংস্কৃতির উপাদানগুলো নিয়ে বোঝার চেষ্টা করবে। আর সামাজিক ইতিহাস কি বলবে? সামাজিক ইতিহাস বলার চেষ্টা করবে কোনো একটা পার্টিকুলার স্পেসে বা সভ্যতায়, হ্যাঁ, বা পুরনো একটা বিবর্তিত অবস্থায় সামাজিক সম্পর্কগুলো কি ছিল সেটা বোঝার চেষ্টা করবে। বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সামাজিক আহ মানে সামাজিক সম্পর্কগুলো কতটুকু ছিল, কিভাবে ছিল, হ্যাঁ, এগুলার আসলে কি কাজ, এটা সে বোঝার চেষ্টা করবে। সে আহ সে আসলে সামাজিক এই যে নানান ধরনের, হ্যাঁ, মানে সমাজ যেভাবে গড়ে উঠেছে সেই জিনিসগুলো সে বোঝার চেষ্টা করবে। সে পলিটিক্স নিয়ে এত মাথা ঘামানোর তার কোনো দরকার নেই, সেগুলো সে করবে না। সে সমাজ কিভাবে বেড়ে উঠেছে সেটা সে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, মানে সমাজগুলো কিভাবে একটার পর আরেকটা, একটা সমাজের পর আরেকটা সমাজ আসলো,
আরেকটা সমাজের পর আরেকটা সমাজ আসলো, সমাজ কিভাবে সভ্য হলো, হ্যাঁ, এই জিনিসগুলা সে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, সমাজের এই যে জটিল সম্পর্কগুলা সে বোঝার চেষ্টা করবে। সে মানে আগের দিনের মানে পুরোনো দিনের সে এটা বোঝার চেষ্টা করবে, এবং অবশ্যই তার বর্তমান জ্ঞানটাকে সে পুরোনো প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করবে, এবং অবশ্যই সে একটা বৈজ্ঞানিক পদ্ধতি বা প্রক্রিয়াতে ইউজ করার চেষ্টা করবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে মোটামুটি। সুতরাং আমি যে কন্টেন্টটা আপনাদেরকে দিয়েছি আগামী ক্লাসের জন্য, একটু পরে আসবেন যে সামাজিক ইতিহাস বলতে কি বোঝায় এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি। এখানে আপনাদের এই যে বিষয়বস্তু পরিধি এগুলো আছে। আমি নেক্সট ক্লাসে হয়তো এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো না। এই আর কি মোটামুটি আজকে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা এটুকুই থাকি, যে আমরা আসলে একটু এই এই আর কিছু না। ইতিহাসের থেকে আমাদের একটু পার্থক্য আছে। আমরা আবারও বলছি, আমরা মোর অফ সোশিওলজিস্ট, কিন্তু আমাদের একটু পিছনে ফিরে যায় এই জন্যই যাতে ওই সমাজের সমাজ কাঠামোটা আমরা একটু বুঝতে পারি, আর কিছু না। হ্যাঁ, এই মোটামুটি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আজকে আমরা আমাদের নেক্সট ক্লাসটা আমরা তাহলে আহ, আমাদের বিশ্ববিদ্যালয়ে যাব সকাল 8টা থেকে শুরু হয়, তাই তো? আমার তো জি আমার স্যার, রুটিনটা ইনশাআল্লাহ। বলেছে সকাল 8টায়। 8টায় যাওয়ার চেষ্টা, আপনারা কি সকালবেলায় যেতে পারেন সবাই ওই সময় জি স্যার, যারা যান আর কি? মোটামুটি যাওয়া হয় আর কি। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন তারা কি বিভিন্ন জব বা কিছু করেন, তাই তো মনে হয় জি আমার, স্যার, না? ম্যাক্সিমাম স্যার জবের। জবের সাথে জড়িত আছেন, ভেরি গুড। সুতরাং জব এবং লেখাপড়া দুইটার মধ্যে আপনাদের একটা ব্যালেন্স করতে হয়, তাই না? একটু কষ্টকর। আশা করি আপনাদের আপনাদের উদ্দেশ্য সফল হোক। হ্যাঁ, সুন্দরভাবে আপনারা জি স্যার, ডিগ্রিটা শেষ দোয়া করুন করবেন স্যার। ইনশাল্লাহ। তাহলে আপনারা এটাই আজকের আলোচনাটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, আহ, আলহামদুলিল্লাহ স্যার, অনেক আচ্ছা যাক। ভালোভাবে বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের তারপরে বলি, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কি নাকি? সরি, আমি এটা বলতে ভুলে গেছি, আমার একটা আগেই শেষ করা উচিত ছিল। প্রথম দিন আমি অনেক মানে ইন্ট্রোডাক্টরি অনেকগুলো আলোচনা করেছি। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? আমরা কয়েক থাকলে আমরা আরো কিছু আলোচনা করতে পারি। আপনাদের কোনো জিজ্ঞাসু বা কোনো জিনিস আপনাদের কাছে খটকা মনে হতে পারে, কোনো জিনিস যে কে- যে কে- যে যে- যে কোনো বিষয় আপনারা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি না থাকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের স্যার মতো স্যার বিদায়। জি একটু জিজ্ঞেস করবো স্যার। জি জি। স্যার বুর্জোয়া জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন স্যার, আমার এই ও মুহূর্তে। ও আচ্ছা, এটা হচ্ছে যে মার্কসীয় একটা তথ্য। আপনার জানিস, আপনারা কি ইন্ট্রোডাকশন টু সোশিওলজিটা পড়েছেন না? হ্যাঁ, আহ, ও না, সেখানে ওই যে আমরা এটা যাই নাই, আমরা সেখানে যাব। সেটা হচ্ছে যে মার্কস আসলে সমাজে দুইটা শ্রেণীর কথা বলেছেন। হ্যাঁ, একটা হচ্ছেন পুঁজিবাদী শ্রেণী, যেটা জার্মান ভাষাতে বলা হচ্ছে যে বুর্জোয়া। হ্যাঁ, আর হচ্ছে প্রলেতারিয়েট, বা একটা হচ্ছে আহ শ্রমিক শ্রেণী। ঠিক আছে। আহ, আমরা আসলে এই শব্দটা বাংলায় খুব ব্যবহার করি। আসলে আমরা বুর্জোয়াকে মিন করি যারা পুঁজির মালিক। ঠিক আছে, এই যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় শিল্পপতি, এরা সবাই মার্কসের কথা মতে আর কি। পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য হচ্ছে পুঁজিবাদী সমাজটা নিয়ন্ত্রণ করে কারা? এই বুর্জোয়ারা। বুর্জোয়া হচ্ছে মানে ওই ওই যে কি বললাম, আহ আহ, স্যার, মালিক পক্ষ স্যার। হ্যাঁ, মালিক পক্ষ, তারা আসলে নিয়ন্ত্রণ করে। আর তাদের কাজ হচ্ছে মার্কসের কথা মতে শ্রমিকদেরকে শোষণ করে পুঁজিটাকে যত বেশি বাড়ানো যায়। হ্যাঁ, এই সংক্রান্ত মার্কসে অনেকগুলো তথ্য আছে, সারপ্লাস ভ্যালু, এটা সেটা, ইলিয়েনেশন, অনেকগুলা। সুতরাং এটাই হচ্ছে তাই। আমরা আসলে এই যে বললাম যে আমরা মার্কসকেও ফোকাস করব এখানে, আমরা সিলেবাসের মধ্যে অবশ্যই নিয়ে আসছি যে মার্কস সমাজ কাঠামোর বিবর্তন বলতে কি বোঝাচ্ছেন। তিনি ওই যে ইতিহাসের ব্যাখ্যায় বলেছেন সমাজ আসলে আহ আদিম সমাজ থেকে শুরু করে এখন পর্যন্ত মার্কস বলেছেন এই যে শ্রেণীদ্বন্দ্ব হচ্ছে, এই যে শ্রেণীদ্বন্দ্ব মানে পুরনো সমাজে হয়েছে, সামন্ত সমাজে হয়েছে, তারপরে সামন্ত সমাজে কি হয়েছে, সামন্ত প্রভু এবং ভূমিদাসদের মধ্যে হয়েছে, এর আগেও হয়েছে দাস এবং দাস মালিকদের মধ্যে হয়েছে। সবার মধ্যেই একটা না একটা দ্বন্দ্ব হয়। হ্যাঁ, এবং লাস্টে তিনি বলছেন যে পুঁজিবাদী সমাজে এসে এই যে মালিক
মানে ফ্যাক্টরি ওনার বা বুর্জোয়া এবং প্রলেতারিয়েট বা শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব হয়ে শ্রমিকরা জিতবে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এটাই সামাজিক ইতিহাস। হ্যাঁ, অর্থাৎ এই সম্পর্কগুলোর বিবরণটাই হচ্ছে সামাজিক ইতিহাস। এখানে কিন্তু আমরা বলি নাই যে ওই এখানে কিন্তু বলি নাই যে ব্রিটেন একটা, ধরেন আর কি কথার কথা, যে ব্রিটেন একটা 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 পুঁজিবাদী সমাজ ছিল 1800 শতকে, ভালো কথা। আমি কিন্তু বলি নাই যে ব্রিটেনের রাজা তখন কে ছিল, ব্রিটেনের রাজা কিভাবে ওই মানে রাজতন্ত্র পাইলো, এইগুলা কিন্তু আমি বলি নাই। আমি কিন্তু মার্ক্সের কথা মতে শুধু বলেছি যে ব্রিটেন, ফ্রান্স বা এই সমস্ত ইউরোপীয় দেশগুলোর মধ্যে পুঁজিবাদ বিকশিত হয়েছিল। এটা আমি একটা সামাজিক ইতিহাস বলছি। আমি তখন ইউরোপে ইউরোপে মানে রাজনৈতিক বিপ্লব কি হয়েছে সেটা আমার ওই সামাজিক ইতিহাসের প্রেক্ষাপটে হয়তো রেলিভেন্ট, স্পেসিফিক্যালি হয়তো আমি আলোচনা সেটা করব না। আমি শুধু বলবো যে বিভিন্ন শ্রেণীগুলোর মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা। আশা আপনি কি বুঝতে পেরেছেন আশা করি, আহ, যিনি কোশ্চেনটা করেছিলেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার, আচ্ছা, ঠিক পারফেক্টলি আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।